নর্থ কোরিয়া আতঙ্কের অন্য এক নাম। নর্থ কোরিয়ার বর্ডারের কাছে এক জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে মেয়েদের একদল হিংস্র বাহিনী, যারা কিম জং উনের অত্যাচারের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিয়েছে। আর অন্যদিকে শাসক কিম জং উনের সবথেকে নৃশংস অফিসার, যার নাম হিয়ন সাং। এরই মাঝে কিম জং উনের একজন সৈন্য নর্থ কোরিয়া থেকে পালানোর জন্য প্ল্যান করে। বহু বছর ধরে মাটিতে সুড়ঙ্গ তৈরি করছিল সে। করছিল ব্রেন খাটিয়ে এমন এমন সব বুদ্ধি যেগুলো শুনলে মাথায় ঘুরে যাবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নর্থ কোরিয়া। ওয়েলকাম টু এএসডি স্টোরি। নর্থ কোরিয়া থেকে পালানো নাকি অসম্ভব, এবং প্রতি বছর নর্থ কোরিয়া থেকে প্রচুর মানুষ পালানোর চেষ্টা করে। কিন্তু যেসব মানুষ নর্থ কোরিয়া থেকে পালানোর চেষ্টা করে তাদের সাথে কি হয়? নর্থ কোরিয়ার আসল সত্য বলা ভালো, এক ভয়ঙ্কর সত্য নিয়ে এক সেরা সার্ভাইভাল থ্রিলার এএসডি স্টোরি প্রেজেন্টস এসকেপ। কাহিনী শুরু হয় রাতের অন্ধকারে। একটা আর্মি বেসকে দেখানো হয়। লাল আলোয় আলোকিত একটা ঘরে ঘুমোচ্ছিল সেখানকার সৈনিকরা। এই সৈনিকদের মধ্যে একটা সৈনিককে দেখা যায় বাকি সবার ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে তার সেনানিবাস থেকে একটা গুপ্ত রাস্তা দিয়ে বেরিয়ে জঙ্গলের মধ্যে যায় এবং জঙ্গলে তারের বর্ডারের নিচে খুঁড়ে রাখা সুড়ঙ্গ অতিক্রম করে আর একটা দীর্ঘ মাঠ পেরিয়ে নিজের রাস্তা বানিয়ে এগিয়ে যেতে থাকে। তার হাতে রয়েছে টর্চ, কম্পাস, একটা স্টপওয়াচ, কলম আর সেই জায়গার একটা ম্যাপ যেটা সে নিজের হাতে বানিয়েছে। রাস্তার প্রতিটা পদক্ষেপ অতিক্রম করার সাথে সাথে সে ম্যাপে কলম দিয়ে চিহ্ন বানাচ্ছে যাতে ঘুরে ফিরে সে একই রাস্তায় না আসে। এইভাবে রাস্তা বানাতে বানাতে সে পৌঁছে যায় সেখানকার মাইনফিল্ডে। মাইনফিল্ড কি? এটা এমন একটা জায়গা ছিল যেখানে জায়গায় জায়গায় ল্যান্ডমাইন হলো এমন বিস্ফোরক পদার্থ যেটা মাটি খুঁড়ে মাটির নিচে রাখা হয়, সেখানে পা পড়লে সেটা ব্লাস্ট হয়ে যায়। তো সেখানে ভীষণ সাবধানতার সঙ্গে এইভাবে সাবধানভাবে এগিয়ে যায়। এই রাস্তা খোঁজার কাজ করছে সে বেশ কয়েকদিন থেকে। প্রতিদিন রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর লুকিয়ে লুকিয়ে সেই রাস্তা খুঁজে যাচ্ছে। লোকটার নাম হলো লিম গিউ নাম। সে নর্থ কোরিয়ার সেনাবাহিনীতে সার্জেন্ট। গত 10 বছর ধরে এই সেনাবাহিনীতে কাজ করছে সে। কিছুদিন বাদেই এখানে তার ডিউটি শেষ হয়ে যাবে। সার্জেন্ট লিম আসলে এখানে তার কাজ শেষ হয়ে যাওয়ার পর নর্থ কোরিয়া থেকে পালিয়ে সাউথ কোরিয়া যাওয়ার পরিকল্পনা করছে এবং এই জন্যই সবার নজর থেকে বেঁচে কোনোভাবে গুপ্ত রাস্তা তৈরি করছে যাতে সে ডিমিলিটাইজ জোন পার করে সাউথ কোরিয়ায় পৌঁছতে পারে। পালানোর কারণ হলো যেহেতু নর্থ কোরিয়ায় সাধারণ মানুষের কোনো স্বাধীনতা নেই, এবং এটা শুধুই মুভিতে নয়, প্রতি বছর এরকম প্রচুর খবর বের হয় কোরিয়ার নিউজ থেকে, যেখানে নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়ায় প্রচুর মানুষ পালাতে যায় এবং পালাতে গিয়ে বেশিরভাগ মানুষ ধরা পড়ে এবং ধরা পড়ার একটাই শাস্তি, সেটা হলো শুধু মৃত্যু নয়, নির্মম নৃশংসভাবে মৃত্যু। লিম প্রতিদিন রাতে নিজের স্টপওয়াচে টাইমার লাগিয়ে বেরিয়ে পড়ে নিজের সুরক্ষিত রাস্তা খোঁজার জন্য। আবার ঠিক ভোর হওয়ার আগে সে ফিরে এসে নিজের জায়গায় শুয়ে পড়ে। সুতরাং কেউ জানতেও পারে না যে একজন সৈনিক প্রতিদিন গিয়ে নিজের পালানোর রাস্তা সিকিওর করে আসছে। দেখা যায় লিম নিজের আন্ডারে থাকা 3 জন সৈনিকের সাথে একদিন সকালে হাঁটতে হাঁটতে একটা মাইনফিল্ডের কাছে এসে পৌঁছায়, যেখানে এক বন্য শূকর বিস্ফোরণের কারণে মারা গেছে। সেই শূকরটাকে তারা বেসে নিয়ে আসে, শূকরটাকে পোড়ায় এবং নর্থ কোরিয়ার উচ্চপদের অফিসাররা সেই শূকরটাকে খাওয়ার জন্য নিয়ে যায়। সেদিন রাতেই একটা ঘরে বসে একা রেডিওতে একটা গান শোনার সময় লিমের মনে পড়ে যায় নিজের ছোটবেলার কথাগুলো, তার বাবা মাও নিজের সাথে কাটানো খুশির সময়। সেখান থেকে তার বাবার মৃত্যুর পর সেও তার মায়ের সেই শোকের দিনগুলো এবং অবশেষে তার মায়ের মৃত্যু ঘটার পর লিমের একা কাটানো সেই সমস্ত দুঃখের দিনগুলো। লিম এসব কথা যখন মনে করছিল এমন সময় সেখানে আসে একজন সৈন্য, নাম কিম দং হিউক। সে লিমকে জিজ্ঞেস করে, তুমি কি সাউথ কোরিয়ায় পালানোর কোনো প্ল্যান করছো? লিম একটু অবাক হয় কিন্তু অস্বীকার করে। হিউক বলে, আমি কিন্তু তোমাকে আমার নিজের চোখে পালাতে দেখেছি। লিম রেগে গিয়ে তার গলা চিপে হুমকি দেয়, যদি কাউকে কিছু বলো তাহলে মেরে ফেলবো। হিউক বলে, আমাকেও তোমার সাথে নিয়ে চলো না, জানো কালকে আমার মায়ের জন্মদিন। আমি আমার মা আমার বোনের সঙ্গে দেখা করতে চাই, ওরা সাউথ কোরিয়াতে আছে। লিম রাজি হয় না। সেদিন গভীর রাতে একটা অ্যানাউন্সমেন্ট শুনে ঘুম ভেঙে যায় সবার। কেউ ওই ক্যাম্প থেকে পালানোর চেষ্টা করেছে। লিম দেখে হিউকের ঘুমানোর জায়গাটা ফাঁকা। সে পরিষ্কার বুঝে যায় হিউক ছাড়া আর কেউ নয়, হিউকই পালানোর চেষ্টা করেছে। সকল সৈন্যদেরকে বলা হয় কাঁটাতারের ঘেরার অন্যদিকে যেতে। লিম ছুটে যায়
তার গুপ্ত রাস্তা দিয়ে হিউককে খোঁজার জন্য। হিউককে খুঁজে পেয়ে যায় লিম। তাকে ফিরে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করে, নয়তো হিউক ধরা পড়ে যাবে। কিন্তু হিউক তার কোনো কথাই শুনতে রাজি নয়। তারের ঘেরার নিচ দিয়ে মাটি খোঁড়ার চেষ্টা করলে ইলেকট্রিকের শক লেগে ছিটকে পড়ে হিউক। লিম তাকে সাহায্য করতে চাইলে লিমের দিকেই বন্দুক ধরে হিউক এবং বলে, কারণ আজ সন্ধ্যার মধ্যে বৃষ্টি শুরু হবে, এবং যদি বৃষ্টি শুরু হয় তাহলে তুমি যে রাস্তাটা তৈরি করেছিলে সেই সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। লিম কোনোভাবে হিউককে বুঝিয়ে নিজের সঙ্গে ফিরে যাওয়ার জন্য রাজি করলেও দুর্ভাগ্যবশত সেখানে উচ্চপদস্থ অফিসার সমেত অন্যান্য সৈন্যরা চলে আসে এবং হিউকের পাশাপাশি লিমকেও তারা ভেবে নেয় যে ও পালানোর চেষ্টা করছিল। দুজনকেই ধরা হয়। জেলে বন্দি করে হাত বেঁধে নির্মমভাবে লাঠি দিয়ে মারা হয় লিমকে। মারতে মারতে একের পর এক লাঠি ভেঙে পড়ে। লিম রক্তাক্ত মাখা অবস্থায়। এদিকে হিউক একই ঘরের অন্য কোণায় বসে এই সমস্ত কিছু দেখে ভয়ে কাঁপতে থাকে। অফিসার লিমের বানানো ম্যাপটা দেখিয়ে লিম এবং হিউককে জিজ্ঞেস করে, এই ম্যাপটা কে তৈরি করেছে? হিউককে দেখা যায় অবাক ব্যাপার। সে বলে, কমরেড লিম এই বিষয়ে কিছু জানে না। এই সমস্ত কিছু আমি তৈরি করেছি, সমস্ত জিনিস আমার। সে সম্পূর্ণ দোষটা নিজের ঘাড়ে নিয়ে নেয়। দোষী কে এবং তার কি শাস্তি হবে এটা বিচার করার জন্য স্টেট সিকিউরিটি অফিসার, যার নাম লি হিউং সাং, সেই বেসে এসে উপস্থিত হয়। এই অফিসার ছিল প্রচণ্ড নৃশংস একজন মানুষ। এই অফিসার অর্থাৎ হিউং সাং বলে, হিউক তো স্বীকার করে নিয়েছে সমস্ত কিছু ও করেছে, তাহলে লিমকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? এমনিতেও আজকাল আমাদের সেনাবাহিনী থেকে পালানোর সংখ্যা বেশি বেড়ে গেছে, সুতরাং কিম জং উন একদমই খুশি নয়। তোমাদের মনে হয় দুজন পলাতকের কথা জানানো কিম জং জুনকে খুব বুদ্ধিমানের কাজ হবে? সবাই ভালো করে শোনো, হিউক এখান থেকে পালাচ্ছিল এবং আমাদের টিমের সার্জেন্ট লিম তাকে গিয়ে গ্রেপ্তার করেছে। এটাই তোমরা বলবে, আর এতেই কিম জং উন খুশি হবে। লিমকে আবার তার অফিসারের পোশাক ফিরিয়ে দেওয়া হয় এবং একটা পার্টিতে নিয়ে যায় হিউন সাং। পার্টি চলাকালীন হিউন সাং সারাক্ষণ লিমের দিকে কেমন যেন নজর দিয়ে বসে থাকে। দেখে মনে হচ্ছিল হিউন সাং তাকে ছেড়ে তো দিয়েছে, কিন্তু সন্দেহ করছে। ওদিকে লিমের নজর সারাক্ষণ ঘড়ির কাঁটার দিকে, কারণ যত সময় পেরোচ্ছে আর যত সন্ধ্যা নামার সময় হচ্ছে তত বৃষ্টির আবহাওয়াও জোরালো হচ্ছে। লিমের হাতে বৃষ্টি নামার আগে পর্যন্ত সময়। লিম সেখান থেকে নিজের বেসে ফিরে যেতে চাইলে হঠাৎ করে হিউয়েন সাং জানায়, তোমার আর ওখানে গিয়ে কোনো প্রয়োজন নেই, কারণ তোমাকে কমান্ডারের সহযোগী হিসাবে প্রমোশন দেওয়া হয়েছে। তোমাকে ওই বেসে আর ফিরে যেতে হবে না। লিম অবাক হয়ে যায়। এত দিন ধরে পালানোর যে রাস্তা তৈরি করলো সেখান থেকে তাকে ডিসচার্জ করে দিচ্ছে। লিম এই প্রস্তাবে অস্বীকার করে। সে বলে, না, আমি আমার বেসে ফিরে যেতে চাই। হিউয়েন সাং বেসে গিয়ে হিউকের কাছ থেকে যেসব জিনিসগুলো পাওয়া গেছিল তার মধ্যে থেকে একটা কলম এনে দেখিয়ে বলে, কলমটাকে চিনতে পারছো তো? এটা তো তোমার বাবার কলম, তাই না? সাবধানে রেখো এটা। অর্থাৎ হিউয়েন সাং খুব ভালো করে বুঝে গেছিল যে পালানোর পরিকল্পনাটা হিউকের ছিল না, ছিল লিমের, এবং হিউক লিমের সমস্ত দায় নিজের ঘাড়ে নিয়েছে। সেই জন্য হিউকের কাছ থেকে লিমের বাবার কলমটা পাওয়া গেছে। লিম বুঝতে পারে তার প্রস্তাব গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় নেই তার কাছে, অর্থাৎ সে সেই বেসে আর ফিরে যেতে পারবে না। এই লোকটার হাতে কিছুক্ষণ আগেই তোলা ছবিগুলো দেখে একটা ছবি চেয়ে নেয় লিম এবং নিজের পাসপোর্ট সাইজ একটা ছবি কেটে নেয় সে। এরপর লোকটা লিমের কাজের জন্য ফর্ম ফিল আপের কাজ করতে থাকলে সুযোগ বুঝে লিম ড্রয়ার থেকে মিলিটারি ডিমার্কেশন লাইন, অর্থাৎ নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মাঝখানের বর্ডার লাইনের একটা পাস বের করে নেয়। এটা ছিল সেই পাস যে পাসটা দেখালে সে খুব সহজেই বর্ডার ক্রস করতে পারবে। নিজের ছবিটা সেখানে সে আটকে দেয়। এরপর মেইন অফিসে ঢুকে সেই পাসের মধ্যে সিল মেরে দেয়, সরকারি সিল। সমস্ত উচ্চপদস্থ অফিসাররা যখন পার্টিতে ব্যস্ত, জঙ্গলের রাস্তা ধরে পালিয়ে যায় লিম। জঙ্গলের ভয়ানক পথ অতিক্রম করতে করতে সে পালাচ্ছিল। সেখানে নজরদারির জন্য রাখা দুজন সৈনিক হঠাৎ তাকে দেখে ফেললে ভীষণ চালাকির সাথে পরিস্থিতি সামলে নেয় লিম। লিম বলে, আমি এখানে তদারকির জন্য এসেছি। আমাকে উঁচু মহল থেকে পাঠানো হয়েছে। এখানে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু খতিয়ে দেখব। দূরবীনটা দাও আমাকে। সৈনিকদের কাছ থেকে তাদেরই দূরবীন দিয়ে পুরো জঙ্গলের কোথায় কি আছে না আছে এসব দেখে পালানোর রাস্তাটা বুঝে নেয় সে। এরপর আবার হেডকোয়ার্টারে সে ফিরে যায়। ফিরে গিয়ে গাড়ি পার্কিংয়ের জায়গায় সমস্ত গাড়িকে পরীক্ষা করে একটা খোলা গাড়ি পেয়ে যায় সে, এবং পার্টি থেকে নেশায় মত্ত একটা অফিসারকে সেই গাড়িতে বসিয়ে সেখানকার মেন গেট দিয়ে সে বেরিয়ে যায়। কারণ কোনো অফিসার ছাড়া এরকম গাড়িতে করে কোনো সৈন্য সেখান থেকে ক্রস করতে পারে না। অফিসারটাকে মাঠের মাঝখানে ফেলে দিয়ে লিম গাড়ি নিয়ে এগিয়ে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পর গাড়ির তেল শেষ হয়ে যায়। গাড়িটা থেমে পড়ে।
দুর্ভাগ্যবশত সেই সময়ে সেদিক দিয়ে আর্মিদের 3টা গাড়ি যাচ্ছিল। লিমের থেমে যাওয়া গাড়িটা দেখে তারা দাঁড়িয়ে পড়ে, আর তাদের অফিসার এসে লিমকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, এত রাতে এখানে কেন, গাড়ির কি হয়েছে? লিম নিজের পাস দেখিয়ে ভীষণ কনফিডেন্সের সঙ্গে বলে, আমি এখানকার স্টেট সিকিউরিটি সদস্য, একটা বিশেষ মিশনে কাজের জন্য যাচ্ছিলাম, কিন্তু আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে, সুতরাং আপনি যদি একটু সাহায্য করেন। গাড়ির তেলের ব্যবস্থা হয়ে যায়। লিম বলে, হিয়ংপুংরি স্টেশনে বন্দি রাখা দল ত্যাগ করি কিম দো হিউকের কেসে আরেকজন সাথী আছে, তাকে ধরার জন্য হিউকের সমস্ত জিনিস, বিশেষ করে সেই ম্যাপটা আমার চাই। এবং তার কথা মতো হিয়ংপুংরি স্টেশনে গিয়ে সমস্ত জিনিস যেগুলো কিনা হিউকের কাছ থেকে পাওয়া গেছিল, অর্থাৎ লিমের জিনিসগুলো লিমের হাতেই আবার তুলে দেওয়া হয়। ওরা জানতেও পারে না হিউকের সেই সাথীটা অন্য কেউ নয়, লিমই ছিল, এবং এই ম্যাপ ট্যাপগুলো লিমেরই তৈরি করা। তো যাই হোক, হিউকের সঙ্গে দেখা করে তাকেও নিজের সাথে নিয়ে নেয় লিম। কিন্তু হিয়ংপুংরি স্টেশনের এক অফিসারের লিমের ওপর সন্দেহ হয়, গাড়ির চালকের পাশাপাশি সেও লিমের সাথে যায় তাকে সাহায্য করার বাহানায়। এই অফিসারটা তার পরিচিত স্টেট সিকিউরিটির একজন এজেন্টকে কল করে লিমের কথা জানায়, এবং লিমের কাছ থেকে তার একজন সুপিরিয়রের নাম জানতে চাওয়া হয়, মানে তার থেকে উঁচু পদের কোনো একটা অফিসারের। লিম এর উত্তরে লি হিউয়েনসাংয়ের নাম নিলে সেই এজেন্টটা লি হিউয়েনসাংকে এই ব্যাপারে জানায়। হিউয়েনসাং অফিসারকে মেসেজ করে লিমকে ডিভিশনে নিয়ে যেতে বলে। লিম বুঝতে পারে এবার যদি হিউয়েনসাংয়ের হাতে সে পড়ে তাহলে আর রক্ষে নেই। পরিস্থিতি বুঝতে পেরে লিম গাড়ি চালকের বন্দুকটা সুযোগ বুঝে নিতে চাইলে দ্বিতীয় অফিসারটার সঙ্গে লিমের হাতাহাতি লেগে যায় বন্দুক কাড়ার জন্য। গুলি চলে এদিক ওদিক, চালকও জড়িয়ে পড়ে এতে। গাড়িটা রাস্তা থেকে পাশের মাঠে নেমে যায়। হিউক একদিক থেকে চালকের গলা চেপে ধরে, আর অন্য দিক থেকে পা দিয়ে তার পাশের অফিসারটাকে আটকানোর চেষ্টা করে। এদিকে পিছনের সিটে বসে থাকা অফিসার নিজের বন্দুক বের করে হিউককে গুলি করতে গেলে লিম আটকায়, কিন্তু বন্দুকটা কেড়ে নিয়ে গাড়ির চালক লিমকে গুলি করার জন্য বন্দুক ধরে। কিন্তু এমন সময় হঠাৎ করে সামনে থেকে একটা গুলি এসে লাগে। মৃত্যু হয় গাড়ি চালকের। গাড়িটা কয়েকবার পাল্টি খেয়ে গিয়ে পড়ে। লিম আহত অবস্থায় হিউককে গাড়ি থেকে টেনে বের করে দূরে ছিটকে যাওয়া ম্যাপটা নেওয়ার জন্য এগোতে গেলে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা সৈনিকরা অনবরত গুলি চালাতে থাকে তাদের দিকে। এই সৈনিকদেরকে নিয়ে এসেছে লি হিউয়েনসাং। গাড়ির পেছনে লুকিয়ে গুলিবর্ষণ থেকে বাঁচার চেষ্টা করলে লিম ভালো মতোই জানে বেশিক্ষণ তারা বাঁচতে পারবে না, তাই সে একটা বুদ্ধি বের করে। গাড়ির সামনে পড়ে থাকা মৃত অফিসার দুটোর রক্ত নিজেদের গায়ে মাখতে থাকে, যাতে তাদের কেউ দেখে মনে হয় যে তারা মারা গেছে, এবং অন্যের শরীরের রক্ত নিজের শরীরে মেখে লাশের মতো তারা সেখানে পড়ে যাওয়ার ভান করে। দূরবীন দিয়ে লিমের মৃতদেহটা দেখে হিউয়েনসাং গুলি বর্ষণ বন্ধ করার আদেশ দেয়, আর সেখান থেকে সমস্ত সৈনিকদেরকে নিয়ে লিমদের দিকে এগোতে থাকে। সুযোগ বুঝে লিম দৌড়ে গিয়ে ম্যাপটা তোলে আর হিউককে নিয়ে পালাতে থাকে। এটা দেখে সৈনিকরা আবার গুলি চালাতে শুরু করে। গাড়ি নিয়ে তাদের দিকে এগিয়ে যায়। ওদিকে নিরস্ত্র আহত দুজন সৈনিক মাঠ দিয়ে প্রাণ বাঁচাতে দৌড়তে থাকে, আর তাদের পেছনে ক্রমশ গুলি চালাতে থাকা 3টে আর্মির গাড়ি। দৌড়তে দৌড়তে একসময় লিম এবং হিউক নদীতে এক ঝাঁপ দেয়। জানেও না নদীর জল কতটা। অনেকক্ষণ পরে নদীর পাড়ে উঠে পড়ে থাকা অবস্থায় যখন লিমের জ্ঞান ফেরে, তখন প্রায় সন্ধ্যা। হিউক তার দিকে দৌড়ে আসে এবং তারা দুজনেই লুকিয়ে থাকে, কারণ চারদিকে হাতে বন্দুক নিয়ে কিছু লোক পাহারাদারি করছে। কিন্তু লুকিয়ে তারা বাঁচতে পারে না, তাড়াতাড়ি ধরা পড়ে যায়। তাদের চারদিক থেকে বন্দুক ঘিরে ফেলে এই মানুষগুলো। দেখা যায় এদেরকে, এরা মেয়েদের এক যাযাবর গ্রুপ, যাদেরকে বলা হয় নোম্যাদি। তারা আর্মিদের থেকে কোনো অংশে কম নয়, এবং নর্থ কোরিয়ার আর্মি এবং নর্থ কোরিয়ার শাসককে এই যাযাবর গ্রুপটা ঘৃণা করে, কারণ নর্থ কোরিয়ার সৈন্যরা তাদেরকে নিজের গ্রাম থেকে উচ্ছেদ করেছে, তাদের মেয়েদেরকে ধর্ষণ করেছে এবং মেরেও ফেলেছে প্রচুর মানুষকে। দেখা যায় এই গ্রুপের লিডার, যার নাম লি সোম, সে লিম এবং হিউককে মেরে ফেলার আদেশ দেয়। লিম বলে, আমাদের মেরো না, আমরাও তোমাদের মতো, এবং আমাদের পেছনে সেনাবাহিনী পড়ে রয়েছে নর্থ কোরিয়ার। আমরা হিয়ংপুংরি স্টেশন থেকে পালিয়ে এসেছি, আর এই স্টেশনে আমি দেখেছি তোমাদের দলেরই এক সদস্যের ভাই, যার নাম সাঙ্গু, তাকে বন্দী করে রাখা হয়েছে। হিউক সাঙ্গুর পরিচয় দিলে এই যাযাবর দলটা তাদের দুজনের কথা বিশ্বাস করে এবং তাদেরকে আশ্রয় দেয়। এদিকে হিউয়েনসাং রাতের অন্ধকারেও তার সেনাবাহিনী লাগিয়ে দিয়েছে লিমকে খোঁজার জন্য। লিম, হিউক সহ মহিলা দল সেনাদের হাত থেকে বাঁচার জন্য লুকিয়ে পড়ে জঙ্গলের মধ্যে পাথরের আড়ালে। তাদের সাথে কিছু বাচ্চা ছেলেও রয়েছে। এদের মধ্যে একটা ছেলের শুকনো কাঠিতে পা পড়ে যাওয়ায় সেই আওয়াজে সৈনিকরা সেদিকে অগ্রসর হলে মহিলাদের দল প্রায় ধরা পড়েই গেছে। এমন সময়
লিম আর হিউক সৈনিকদের বিভ্রান্ত করতে হাওয়াতে গুলি চালায় আর সেখান থেকে পালিয়ে সমস্ত সেনাদেরকে নিজেদের পেছনে নিয়ে যায়। জঙ্গলের মধ্য দিয়ে দৌড়তে থাকে তারা। পেছনে সেনাদল সমানে গুলিবর্ষণের সাথে ছুটতে থাকে। চারদিক থেকে ঘিরে ফেলল সেনাবাহিনী। পালানোর রাস্তা বের করা মুশকিল। এমন সময় হিউকের পায়ে গুলি লেগে রক্তক্ষরণ হতে থাকে এবং এই জন্য হিউক আর পালাতে পারছিল না। লিম তাকে কোনো রকমভাবে নিয়ে যায় আড়ালে। চারদিক থেকে সেনার দল তাদের দুজনের দিকে এগোতে থাকে খুঁজতে খুঁজতে। লিম কিছুতেই বাঁচার কোনো উপায় বের করে উঠতে পারে না। সমস্ত চেষ্টাই বোধহয় বেকার চলে যাবে, এখানেই হয়তো জীবনের শেষ। ঠিক তখনই সেনাদের ওপরে অন্য দিক থেকে গুলি বর্ষণ শুরু হয়। গুলি চালাচ্ছে কারা? ওই মেয়েদের দল। গুলির আওয়াজ অনুসরণ করে সেদিকে সেনারা এগোলে লিম হিউককে নিয়ে অন্যদিকে পালিয়ে যায়। নিজেদের আগের বেসের দিকে তারা পালিয়ে যেতে থাকে, যেহেতু লিমের বানানো ম্যাপের রাস্তা সেখান থেকেই শুরু হয়। এদিকে হিউয়েনসাং এর সেনাদল ফিরে এলে সেই দলের হেড রিউকে হিউয়েনসাং এমনভাবে মারতে থাকে রক্ত বেরিয়ে যায়। লিম হিউক তাদের বেসে পৌঁছে তার পাশ দিয়ে এগোতে থাকে। হিউক বৃষ্টির কারণে পা পিছলে গড়িয়ে ভেতরে পড়ে যায় আর তার সামনে দাঁড়ানো সেখানকার পুরো সৈন্যদল। কিন্তু রাতের অন্ধকারে আর বৃষ্টিতে কেউ তাকে চিনতে পারে না, বরং সেখানকার সৈনিক মনে করে নিজেদের দলে সামিল করে নেয় দুজনকেই। এবার এখানে প্রশ্ন আসতে পারে, তারা তো পালিয়ে অনেক দূর চলে গেছিল, তাহলে আবার নিজের বেসে এলো কেন? আসলে এই পুরো জায়গাটাই ছিল জঙ্গলে ভর্তি। কোন দিকে বর্ডার, কোন দিক দিয়ে যাবে, কোন দিকে ল্যান্ডমাইন পোতা আছে, এইসব কিছু জানতো না। যেহেতু সে তার বেসের ওখান থেকেই এত বছর ধরে অল্প অল্প করে রাস্তা তৈরি করেছিল যে কোন দিক দিয়ে গেলে ল্যান্ডমাইন পাবো না বা কোন দিক দিয়ে গেলে পরে বর্ডার কাছে হবে, তো সেই জন্য একমাত্র সেই রাস্তাটাই সে চিনত, যেটা সে তার বেসের ওখান থেকে আস্তে আস্তে করে বানিয়েছিল। এই জন্য সে আবার বেসে ফিরে এসেছে, কারণ পালাতে গেলে এই একটাই রাস্তা আছে পালানোর। তো যাই হোক, হিউয়েনসাং বেসে আসে এবং সকল সৈন্যকে আদেশ দেয় লিম আর হিউককে খুঁজে বের করার। এদিকে তারা দুজনে সেই দলের মধ্যেই আছে। নিজের তৈরি রাস্তা দিয়ে যাওয়ার জন্য লিম আর হিউক মেসের ভেতরে গেলে সেখান থেকে আওয়াজ শুনতে পেয়ে সেনারা ভেতরে ঢোকার জন্য দরজা ভাঙতে শুরু করে। লিম ভেতর থেকে দরজায় কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়, যার ফলে দরজা খোলার সাথে সাথে আগুনের বিস্ফোরণে সৈনিকগুলো ছিটকে গিয়ে পড়ে। এই সুযোগে লিমের বানানো গুপ্ত রাস্তা দিয়ে তারা দুজনে পালিয়ে গিয়ে ওঠে জঙ্গলের মাঝে। তারের নিচে মাটিতে খুঁড়ে রাখা সুড়ঙ্গ দিয়ে লিম পেছনে তাকালে দেখে হিউক তারের অন্য পারেই রয়েছে। হিউক আসলে তার মালাটা খুঁজছিল, যেটা এর আগের বার পালানোর চেষ্টার সময় পড়ে গেছিল। এদিকে সৈনিকরা বর্ডারের চারদিকে বড় বড় আলো মেরে খুঁজতে থাকে। হিউককে দেখে ফেলে তারা। হিউয়েনসাং তার উপর গুলি চালিয়ে দেয়। লিম ফিরে এসে সেনার দিকে উল্টো গুলি চালিয়ে বিভ্রান্ত করে হিউককে সেখান থেকে নিয়ে তারের নিচে সুড়ঙ্গ দিয়ে পেরিয়ে যায়। হিউক বুঝে যায় সে বেশিক্ষণ বাঁচবে না। মালাটা সে লিমের হাতে দিয়ে বলে, এটা মায়ের জন্মদিনে উপহার হিসাবে আমার মাকে দিয়ে এসো তুমি। তাদের দুজনকে সার্চ লাইটের সাহায্যে খুঁজে পেয়ে যায় হিউয়েনসাং। আবার গুলি চালায়। হিউকের মৃত্যু ঘটে সেখানে। বন্দুকের দূরবীনে দেখে লিমের ওপর হিউয়েনসাং গুলি চালাতে যাবে, এমন সময় সোজা সেই দূরবীনের দিকে তাকিয়ে হিউয়েনসাংয়ের চোখে চোখ মিলিয়ে লিম তাদের আলোর উৎসগুলো নষ্ট করে দেয়, মানে লাইটগুলোকে নষ্ট করে দেয়, যার ফলে হিউয়েনসাং তাকে আর দেখতে পায় না। কম্পাস দেখে পালাতে থাকে লিম, আর রাস্তায় থাকা সমস্ত লাইটগুলোকে একে একে ভেঙে ফেলতে থাকে। দুর্ভাগ্যবশত হিউয়েনসাংয়ের একটা গুলিতে আহত হয়ে লিম মাটিতে পড়ে যায়। ভেঙে যায় তার কম্পাসটা। এবার কি করবে লিম? দিক নির্দেশ করবে কি করে? এমন সময় তার পকেটে থাকা রেডিওটা বেজে ওঠে। রেডিওর অ্যান্টেনা বের করে চারদিক ধরে যেসব সিগন্যাল পাচ্ছিল সেসব দিকে দৌড়তে থাকে এবং মাইন ফিল্ডে পৌঁছে যায় লিম, যেখানে ল্যান্ডমাইন পোতা আছে। এবার চিন্তার ব্যাপার হলো যে বৃষ্টি হয়েছে আর ল্যান্ডমাইনের জায়গা পাল্টে গেছে, সুতরাং তার বানানো পুরো ম্যাপটাই অকাজের। তাই ম্যাপ ফেলে দিয়ে লিম নিজে এগোতে থাকে আর হিউয়েনসাং তার সৈন্য নিয়ে এসে উপস্থিত হয়। সকলে লিমের দিকে গুলি চালাতে থাকে। অন্যদিকে দৌড়ানোর সময় কিছু বিস্ফোরকে পা পড়ে সেখানেও বিস্ফোরণ হয়। লিম কিছুতেই থামতে রাজি নয়, দৌড়তে থাকে নিজের গন্তব্যের দিকে, নিজের স্বাধীন জীবনের আশায়। হিউয়েনসাং লিমের পেছনে মাইনফিল্ডে ঢুকলেও রিও বিস্ফোরণের শিকার হলে আর এগোনোর সাহস পায় না হিউয়েনসাং। সমস্ত ক্লান্তি, হতাশা সবকিছু ভুলে লিম শুধুমাত্র দৌড়তে থাকে মাঠের পর মাঠ। রাত পেরিয়ে সূর্যোদয় হয়, কিন্তু এটা সাধারণ কোনো সূর্যোদয় ছিল না। এটা লিমের নতুন জীবনে স্বাধীনতার সূর্যোদয়। এত পরিশ্রমের পর যেন আশার আলো দেখতে পেয়েছে লিম, কিন্তু এমন সময় এক জলাভূমিতে ফেসে যায় সে। যতই এগোনোর চেষ্টা করে ততই ডুবে যাচ্ছিল।
গ্রাম বাংলায় অনেকে এটাকে চোরা কাদা বা চোরা বালি, অনেকে অনেক নামে চেনে, বা অনেকে পাক বলে। এভাবে একসময় পুরোটাই কাদা জলে ডুবে যায় লিম। বাঁচার প্রবল চেষ্টায় সেখান থেকে একটা লাঠির সাহায্যে উঠে আসতে সে সক্ষম হয়। বিধ্বস্ত অবস্থাতে মুখ ধুয়ে কাদার বমি করেও এগোতে এগোতে মিলিটারি ডিমার্কেশন লাইন পার করতে সফল হয় সে। সেটা পেরিয়ে সাউথ কোরিয়ার কিছু সেনাদের দেখতে পেয়ে এগোতে গেলে একটা ল্যান্ডমাইনে তার পা পড়ে যায়। এদিকে হিউংসাংও সেখানে চলে আসে, লিমের মাথায় বন্দুক ধরে। সে লিমকে কথার চালে ফাঁসিয়ে বিভিন্নভাবে মানানোর চেষ্টা করলেও লিম কিন্তু কিছুতেই উত্তর কোরিয়া ফিরে যেতে চায় না। সে ল্যান্ডমাইন থেকে পাটা তুলে নেয়, কিন্তু সেটা কোনো একটা কারণে বিস্ফোরণ হয় না। হয়তো কোনো কারণে মাইনটা নষ্ট হয়ে গেছিল। লিম এবং হিউনসাংয়ের মধ্যে মারপিট লেগে যায়। লিম হিউংসাংকে একসময় কাবু করে ফেলে এবং বলে, আমার পেছনে আর এসো না। এগিয়ে যায় সেই সাউথ কোরিয়ার দিকে। সাউথ কোরিয়ার বর্ডারে নর্থ কোরিয়া থেকে পালিয়ে আসা দলত্যাগীদের জন্য রাখা টেলিফোনে নিজের আসার কথা জানাতে গিয়ে লিম দেখে ফোনটা কাজ করছে না। অন্যদিকে হিউনসাং হলো কুত্তার লেজের মতো, এখনও হার মানেনি। আবার লিমের পেছনে এসে গুলি চালায় তার দিকে। লিম পালাতে শুরু করে। বর্ডার যাতে পার করতে না পারে সেই জন্য হিউনসাং গুলি করে দেয় লিমের পায়ে। রক্ত বেরোতে থাকে তার পা এবং মুখ দিয়ে। লিম থামে না, রক্ত ঝরতে থাকা পা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে টানেলে প্রবেশ করে সে। সাউথ কোরিয়ার সীমানার লাইন সে প্রায় ছুঁয়ে ফেলেছে। এমন সময় হিউনসাং তার ঘাড়ে গুলি করলে মাটিতে পড়ে যায় লিম। তার হাত লাইন থেকে কয়েক মাত্র ইঞ্চি দূরে ছিল। মাটিতে রক্ত ছড়িয়ে পড়ে। এই অবস্থাতেও সে আপ্রাণ চেষ্টা করতে থাকে কোনো মতে লাইনটাকে ছোঁয়ার, তাহলে সে সাউথ কোরিয়া পৌঁছে যাবে এবং এরপর হিউনসাং তার কোনো ক্ষতি করতে পারবে না। এদিকে হিউনসাং বন্দুক নিয়ে তার মাথায় গুলি করার জন্য প্রস্তুত, কিন্তু লিমের দৃঢ়তা, ইচ্ছাশক্তি আর প্রচেষ্টা দেখে তারও হাত কাঁপতে থাকে। আর কত মারবে একটা মানুষকে, আর কত আটকাবে একটা মানুষকে। চোখ দিয়ে জল বেরিয়ে যায় হিউনসাংয়ের মতো কঠোর মানুষেরও। গুলি চালাতে পারে না। বন্দুক নামায় হিউনসাং। লিম তার সীমাহীন চেষ্টার পর সাউথ কোরিয়ার সীমানার লাইন ছুঁতে সফল হয়। সাউথ কোরিয়ার সেনারা এসে উপস্থিত হয় আর হিউনসাংকে চলে যেতে বলে, নয়তো তারা গুলি চালিয়ে দেবে। ফিরে যায় হিউনসাং। লিম টানেলের ও প্রান্তের আলো দেখে খুশিতে কাঁদতে থাকে। সাউথ কোরিয়ার সেনারা নিয়ে যায় তাকে। ওয়েলকাম টু সাউথ কোরিয়া। এরপর দেখা যায় 1 বছর পরের দৃশ্য। লিম একজন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করছে সাউথ কোরিয়াতে। হিউকের মা ও বোনের সাথে মাঝে মাঝে সে দেখা করতে যায়। হিউকের মৃত্যুর খবর এখনও জানায়নি লিম, কারণ তার মা এবং বোন এতটুকু জেনে তো খুশি থাকুক যে তার ছেলেটা নর্থ কোরিয়া বেঁচে আছে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি ভিডিওর নিচে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই যাও নর্থ কোরিয়া থেকে ঘুরে টুরে আসো। কিমকে হ্যালো বলো আমার তরফ থেকে।